নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো মর্গের বিভীষিকা। আজ মনে হয় আর কোনো বডি আসবে না। মুকুল মর্গের বাইরে বসে ভাবছিল আজ একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরবে, তাহলে সবে ভাবছে ও এবার উঠবে। তখনই গাড়ির আওয়াজে চমকে তাকালো, দেখলো গাড়ির ভেতর থেকে একটা বডি নামানো হচ্ছে। সামনে গিয়ে দেখলো একজন মহিলা। অন্ধকারে মুখটা ঠিক দেখতে পেল না মুকুল, শুনতে পেল সুসাইড কেস। আজ এত রাত্রিতে এমনিতেও বডি পড়ে থাকবে, ভেতরে ঢুকিয়ে দিতে বলল ও বডিটাকে। কাল সকালে যা হবার হবে। সব বন্ধ করে বেরিয়ে পড়ল ও। রাস্তায় যেতে যেতে মুকুল ভাবছিল, মানুষ যখন বেঁচে থাকে তখন তার কত যত্ন করা হয়, আর মরে গেলে সেই মানুষটাই হয়ে যায় একটা বডি, না তো লাশ। তখন আর তার কোনো মূল্য নেই। মুকুলের মনে আছে, ও যখন এই মর্গের দায়িত্বরত এক কর্মকর্তা হিসাবে চাকরিতে জয়েন করেছিল, তখন বাড়িতে সবাই প্রবল আপত্তি করেছিল। কেউ চাইছিল না ও লাশ কাটা ঘরে কাজ করুক। আসলে মর্গ বা লাশের ঘর সম্পর্কে সবার মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করে। সত্যি বলতে কি, প্রথম মুকুল নিজেও খুব ভয় পেত। কত রকমের বডি যে এখানে আসে তার তো কোনো ঠিক নেই। কিছু কিছু বডি এত ভয়ঙ্কর হয়ে যায় দেখতে, গায়ে কাটা দিয়ে ওঠে, আর কি দুর্গন্ধ সহ করা যায় না। আসলে সবই তো অপঘাতে মৃত্যু, সেজন্যই তো আনা হয় এখানে। এই তো সেদিন বিষ খেয়ে দুটো ছেলে মেয়ে সুইসাইড করেছিল, ওদের বডি যখন এসেছিল এত দুর্গন্ধ বের হচ্ছিল, মুকুলের নাকে এখনো আছে সেই গন্ধ। আবার গাটা গুলিয়ে উঠল ওর সেটা মনে করে। প্রতিদিন 8 থেকে 10টা বডি আসে এখানে। তাদের পোস্টমর্টেমের পর সেই বডির রক্ষণাবেক্ষণের দায়িত্ব মুকুলের। সেগুলিকে পোস্টমর্টেমের পর ভালো করে পলিথিনে মুড়ে তার উপর কাপড় জড়িয়ে আলাদা আলাদা করে ঠান্ডা ঘরে রেখে দিতে বলে ও। তারপর বাড়ির লোকজন এসে শনাক্ত করে বডি নিয়ে যায়। কে জানে আজ লাস্ট ট্রেনটা পাবে কিনা। তাড়াতাড়ি পা চালিয়ে যেতে শুরু করলো ও। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর ছাতাটাও আনতে ভুলে গেছে। স্টেশনে এসে ভাগ্যক্রমে ট্রেনটা পেয়ে গেল ও। মনে মনে ভাবলো, যাক বাবা, বাঁচা গেল। মুকুল একটা সিটে টানটান হয়ে শুয়ে পড়ল। সারাদিন বসে বসে কোমরটা ধরে যায়। এখন আধ ঘন্টা নিশ্চিন্তে শুতে পারবে ও। চোখটা বন্ধ করে নেয় ও। এই যে শুনছেন, হঠাৎই একটা ঠান্ডা স্পর্শ পেয়ে ওর ঘুমটা ভেঙে গেল। চমকে উঠে বসে পড়ল। একজন মহিলা ঠিক ওর সামনের সিটে বসে আছে। চোখ কচলে ভালোভাবে দেখলো, না ভুল না, সত্যি একজন মহিলা ডাকছে ওকে। এত রাতে এই মহিলা একা, তাও আবার লাস্ট লোকালে। ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছে না। একটু ভয়ও পাচ্ছে ওর, যদিও সারাদিন লাশের ঘরে থেকে থেকে ভূতের ভয় ওর নেই। মৃত মানুষের সঙ্গেই তো সারাদিন কাটে ওর। কি ভাবছেন দাদা? এত রাত্রিতে আমি এভাবে একা কেন? আসলে কলকাতায় এসেছিলাম ডাক্তার দেখাতে। অপরিচিত জায়গা তো, সব খুঁজে দেখতে দেখতেই অনেক সময় লেগে গিয়েছিল। আর এত কিছু তো জানি না, তাই ট্রেন ধরতেও এত দেরি হয়ে গেল। মুকুল, কিন্তু আপনি এভাবে একা কেন এত রাতে? কাউকে সঙ্গে আনেননি কেন? এত রাতে কোনো বিপদও তো হতে পারে আপনার। এবার মেয়েটার মুখটা বিমর্ষ লাগলো। আনমনা হয়ে বলল, বিপদ যা হবার তা তো হয়েই গেছে দাদা। জিজ্ঞেস করলো মুকুল, কি হয়েছে আপনার? মেয়েটি কথা ঘুরিয়ে দিয়ে বলল, আপনার বাড়ি কোথায়? জবাব দিল মুকুল, এই তো বীরশিবপুর। মেয়েটি বলল, বীরশিবপুরে তো আমারও বাপের বাড়ি। আর আপনি থাকেন কোথায়? মানে আপনার শ্বশুর বাড়ি কোথায়? মুকুল জিজ্ঞেস করলো ওকে। বলল, কোলাঘাট। মেয়েটি আরো অনেক গল্প করলো। বলল, বছর 2 আগে যদি তোমার হাতে 10 মিনিট টাইম থাকে তাহলে চিঠিটা একটু পড়ে দাও। মুকুলের ওখানে কাজও আছে। 4টে নতুন বডি আসবে, সব পোস্টমর্টেম হবে। ও না পৌঁছতে পারলে তো হবেই না। তার সত্ত্বেও না করতে পারলো না ও। বাবলির বাবা মাকে চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। শ্রী চরণেশু বাবা মা, তোমরা আমার প্রণাম নিও। তোমরা যখন চিঠিটা পাবে জানি না ততক্ষণে বেঁচে থাকবো কিনা। আমার শ্বশুর বাড়ির লোকজন যখন জানতে পারলো আমি মা হতে চলেছি, তখন ওরা তোমাদের কিছুতেই জানাতে দিল না। অনেক চেষ্টা করেও আমি তোমাদের জানাতে পারিনি এই খবরটা।
ওরা জোর করে ডাক্তার দেখাতে গিয়ে আমার গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা পরীক্ষা করালো। আর যখন জানতে পারলো সেটি মেয়ে সন্তান, তখন থেকে আমার জীবন আরো দুর্বিষহ করে তোলে ওরা। প্রথম প্রথম ঘরেতেই অনেক চেষ্টা করলো আমার গর্ভজাত সন্তানকে হত্যা করার। কখনো সাবান জল গুলে মেঝেতে ফেলে দিয়ে, কখনো বা সিঁড়ি দিয়ে নামবার মুখে তেল জাতীয় কিছু ফেলে দিয়ে, কিন্তু প্রতিবারই আমি এবং আমার সন্তান বেঁচে যাই। এরপর ওরা আমাকে অপারেশনের জন্য বলে। আমি ওদের বলে দিই আমি বেঁচে থাকতে আমার সন্তানকে কাউকে মরতে দেব না আমি। শেষ পর্যন্ত ওরা আমাকে খাবারের সঙ্গে কোনো ভণ্ড তান্ত্রিকের দেওয়া ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। রাত্রিবেলা আমি নিজের অজান্তেই সেই খাবার খেয়ে নিই। তারপর থেকেই আমার শরীর খারাপ লাগতে শুরু করে। জানো মা, আমি যখন খাচ্ছিলাম নিজের সন্তানের জন্য, ওকে সুস্থ রাখবার জন্য, তখন আমার শ্বশুর বাড়ির লোকজন এসে আমাকে সব কথা বলে, কিভাবে ওরা আমার সন্তানকে হত্যা করার চেষ্টা করেছে। সব শুনে আমার শরীর খারাপ করছিল। আমি দরজা বন্ধ করে দিই, ঘরে ঢুকে একটা কাগজে তোমাদের জানাবার জন্য সব লিখে রাখি, কারণ আমি বুঝতে পারছিলাম যে আমি আর বাঁচব না, আর রক্ষা করতে পারবো না আমার সন্তানকে। চিঠিটা আমার হাতের মুঠোয় বন্দি করে আমি চিরনিদ্রায় শায়িত হয়েছিলাম। চিঠিটা পড়তে পড়তে মুকুলের চোখও নিজের অজান্তে জলে ভরে উঠল। আর বাবলির মা বাবা ওখানেই স্থবির হয়ে বসে পড়েছিল। মুকুল কোনো কথা বলতে পারছিল না ওনাদের। কি বলবে ও ভাষা খুঁজে পাচ্ছিল না। কোনো কথা না বলে ও নিজের কাজে বেরিয়ে পড়ল। কিছু বলবার বা ভাববার মতো অবস্থা ওর তখন ছিল না। মর্গের বাইরে আজ বেশ ভিড়, অনেকগুলো বডি আছে আজ, টাইমও লাগবে। তাই কাল রাতে যে বডিটা এসেছিল ওটারও পোস্টমর্টেম হবে। মুকুল একটা একটা করে বডি ছাড়ছে পোস্টমর্টেমের জন্য। হয়ে গেল, যথাস্থানে রাখবার ব্যবস্থা করছে। সব শেষে কাল রাত্রে যে বডিটা এসেছিল ওটাকে পোস্টমর্টেমের টেবিলে তুলতে বলল। কিন্তু এ কি দেখছে ও? এ তো কাল রাত্রে ট্রেনে পরিচয় হওয়া মেয়েটি। এ কি দেখছে ও? অবিকল একই চিঠি তো আজ সকালে ও বাবলির বাবা মায়ের কাছে পড়েছে। সেই এক হাতের লেখা, এক ভাষা, হুবহু এক চিঠি। চিঠিটা টেবিলে রেখে মুকুল বাইরে বেরিয়ে এলো। কেমন যেন ওর শরীরটা খারাপ লাগছিল। বাইরে এসে ও আরো স্তম্ভিত। বাবলির বাবা আর মা বাইরে বসে কাঁদছে। ওকে দেখে ওরা বলল, মুকুল ওখান থেকে বেরিয়ে আসার পরই নাকি ওদের পাশের বাড়িতে ফোন করে অজানা কেউ জানিয়েছেন যে ওরা যেন যত তাড়াতাড়ি সম্ভব ওই মর্গের কাছে চলে আসে, না হলে ওদের মেয়ের সঙ্গে আসলে কি হয়েছিল তা ওরা কিছুতেই বুঝতে পারবে না। বাবলির শ্বশুর বাড়ির লোকজনেরা ওদের না জানিয়েই এটাকে সুইসাইড বলে চালিয়ে ওদের মেয়ের সৎকার করে দেবে। মুকুলের কাছে এবার ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে গেল ছবির মতো। তার মানে এটাই বাবলি মুকুলের মাধ্যমে ও নিজের বাবা মাকে জানাতে চেয়েছে সব ঘটনা, যাতে তার সঙ্গে হওয়া অন্যায়ের শাস্তি ওই নরপশুগুলো পায়। মুকুলও নিজের মনে মনে বলে উঠল, এদের ছাড়া যাবে না, কিছুতেই না। দুটো নিষ্পাপ প্রাণকে হত্যার শাস্তি তো এদের পেতেই হবে, না হলে যে বাবলির আত্মা কোনোদিন শান্তি পাবে না।